তাহলে স্টুডেন্টস, আজকে আবার তোদের 12-এর নতুন ক্লাস শুরু করছি। নতুন জায়গা করেছি আমি আমার পড়ানোর, বোর্ডটাকে দেওয়ালে টাঙানোর ব্যবস্থা করেছি। তাহলে তোদের নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নামটা কেন কমপ্লেক্স কম্পাউন্ডের, এটা পরে বুঝবি, পড়তে পড়তেই বুঝে যাবি এটার নামটা কেন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। মানে মূলত বন্ডগুলো যে মেটালের সাথে লিগান্ডের, মেটাল কি লিগান্ড কি এগুলোও বলবো, এই বন্ডগুলো অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড হয়। এই কারণে এই চ্যাপ্টারটার নামই হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কমপ্লেক্স কম্পাউন্ড, জটিল যৌগ। খুব কনসেপচুয়াল একটা চ্যাপ্টার, ভীষণ কনসেপ্ট আছে তোরা এটা, এবং অসাধারণ বোঝার জায়গা। খুব ভালো করে যদি মন দিয়ে বুঝতে পারিস তাহলে সেই 11-এর পরমাণুর গঠন পড়েছিলি না, তারপরে ধর পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন, ওই যে চ্যাপ্টারগুলো ওগুলো সেই যেমন কনসেপচুয়াল চ্যাপ্টার ছিল, নিজেরা কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাওয়ার পর নিজেরা করতে পারছিলি। যখন নিজেরা একটা কনসেপ্টকে যখন বুঝে নিজেরা করতে পারবি, স্বাভাবিকভাবেই সেই চ্যাপ্টারগুলো খুব ভালো লাগে। তার মধ্যে এটা একটা, এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কমপ্লেক্স কম্পাউন্ড এরকম একটা 12-এর চ্যাপ্টার, যেটা পুরো কনসেপ্ট নির্ভর এবং এটাকে খুব ভালোভাবে তোরা ইমপ্লিমেন্ট করতে পারবি, মানে প্রয়োগ করতে পারবি খুব সহজ, ভালো করে অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর হবে, দেখতে পারবি। তো আমি শুরু করি এই চ্যাপ্টারটাকে, খুব সুন্দর চ্যাপ্টার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কমপ্লেক্স কম্পাউন্ড। এই চ্যাপ্টারটার এই যে আগে কমপ্লেক্স কম্পাউন্ডে যাওয়ার আগে কম্পাউন্ড যৌগ, এই যৌগর একটা ছক আমি বোর্ডে লিখে রেখেছি। দেখ, এটাকে সবাই লিখে নিবি এই বোর্ডওয়ার্কটাকে খাতাতে। আমি বারবার বলছি তোরা ভিডিওটাকে ডাউনলোড করার জন্য যতটা মনোযোগী, বোর্ডটা এই বোর্ডওয়ার্কটাকে ভালো করে, ক্লাসগুলোকে ভালো করে দেখে বোর্ডওয়ার্কটাকে খাতায় লেখাতে ততটা মনোযোগী নয় মনে হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। তোরা খুব ভালো করে মন দিয়ে এই ক্লাসগুলোকে বোঝ, ক্লাসটাকে বারবার দেখ, বোর্ডওয়ার্কগুলোকে খাতায় তুলতে হবে। আমি বারবার বলছি যে ইলেকট্রনিক্সের থেকে ইন্টারনেট আরও ভয়ঙ্কর জিনিস, কখন বসে যাবে কেউ জানে না। প্রযুক্তি নির্ভর এখন একটা ব্যাপার, কখন একটা স্যাটেলাইট ক্র্যাক করে যাবে, কখন ইন্টারনেটের যোগাযোগ ব্যবস্থাটা বসে যাবে, এটা কেউ জানে না। কিন্তু এই ভুলটা করিস না। তোরা প্রথম থেকে খাতাতে নোটসগুলোকে নেওয়ার চেষ্টা কর, যেমনভাবে অফলাইনে যেমনভাবে ক্লাসরুমে তোরা ক্লাস করিস সেইভাবেই, সেই প্যাটার্নেই ক্লাসগুলোকে নে, সেই পোটেন্সিয়ালিটি নিয়েই ক্লাসগুলোকে কর। খাতা পেন নিয়ে বস এবং ক্লাস ওয়ার্কগুলোকে, ক্লাসের যে বোর্ডওয়ার্কগুলো রয়েছে সেই বোর্ডওয়ার্কগুলোকে কিন্তু খাতায় তুলে নে। আমি এটা বারবার কিন্তু তোদেরকে বলছি, এটা কিন্তু খেয়াল রাখ। এর আগের দিনের যে কেমিক্যাল কাইনেটিক্সের অঙ্কগুলো করিয়েছিলাম, সেই অঙ্কগুলো ছাড়াও আর বাকি যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্ক কর, কোনো অঙ্ক ছাড়বি না। যে অঙ্কগুলো আটকাবে আমাকে বল, আমাকে তোরা সাইটে বল। সাইটে ফটো কমেন্ট চলে এসছে, সাইটে নতুন ফরম্যাটে সাইটটা এসছে, ফটো কমেন্ট চলে এসছে। তোরা ফটো কমেন্টে যদি কোনো অঙ্ক না পাচ্ছিস, তোরা অঙ্কের ছবিটাকে মোবাইলে তুলে সেটাকে তুই পোস্ট করতে পারিস, দিয়ে বলতে পারিস যে স্যার এই অঙ্কটাকে আমরা পাচ্ছি না বইয়ের থেকে, বইয়ের নাম্বার বলে দিলি স্যার এত নম্বর। অবশ্য নাম্বার বললে অসুবিধা, যে আমার কাছে যে এডিশনটা আছে তোদের কাছে হয়তো অন্য এডিশন আছে, কোশ্চেনটাকে অঙ্কটাকে বলে দেওয়াটাই বেস্ট হবে আমার মনে হয়। আচ্ছা, আমাদের এই গত সপ্তাহে 2 দিন একটু আমাদের সাইটটা অফ ছিল, সেটা আমাদের নতুন কাজ হলো, সাইটটা নতুন ফর্মে ফিরে এলো। আমার জেএস কেমিস্ট্রি ওয়েব পেজটা, যেটা কভার পেজ, সেটা চলে এলো। তোরা জেএস কেমিস্ট্রি থেকে এখন লগ ইন করতে পারছিস। এনরোলমেন্ট নাম্বারের জায়গায় তোরা ফোন নাম্বার, নিজেদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারছিস। এবারে আবার সে আগের মতোই সোম এবং বৃহস্পতিবার দিন আমি ক্লাস আপলোড করব, তোরা ক্লাসগুলো দেখতে পাবি ঠিক আগের ফরম্যাটেই। রবিবার রাত্রেবেলাতে আমি চেষ্টা করব ক্লাসগুলোকে দিয়ে দিতে, আবার বৃহস্পতিবার দিন আগের দিন, অর্থাৎ বুধবার রাত্রেবেলায় চেষ্টা করব ক্লাসগুলো দিয়ে দিতে। কিন্তু ইন্টারনেটের স্পিড বা অন্যান্য তোরা নিজেরাই বুঝতে পারছিস, এখনও পর্যন্ত আমাদের টেকনোলজি যে জায়গাতে এসেছে তাতে আমরা একদম হুবহু আমাদের নিজেদের প্রপার টাইমে সব কিছু করতে পারছি না। তবুও আমি চেষ্টা করছি যে প্রপার টাইমে সবগুলো দেবার। তোরা দেখে নিবি। তোদেরকে আমি কিন্তু লাস্ট
কেমিক্যাল কাইনেটিক্সের প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিক লেভেলে যে প্রশ্নগুলো আসে সেগুলো বাংলায় এবং ইংরাজিতে কিন্তু দিয়ে দিয়েছি। ওই প্রশ্নগুলোকেও তোরা কিন্তু দেখে নিবি এবং লিখে নিবি। প্রশ্নগুলোকে উত্তর লেখার চেষ্টা করবি, যেগুলো বইয়ে পাবি না, যেগুলো করতে পারছিস না সেগুলো আমাকে জানাবি। আমি চেষ্টা করবো তোদেরকে এগুলো হেল্প করার, কিন্তু এই প্রশ্নগুলোকেও লিখে রাখতে হবে খাতাতে প্রশ্নগুলো, এবং তার উত্তরগুলোও লিখতে হবে। আর একটা আমি চেষ্টা করছি যে সাবজেক্ট এমসিকিউ পরীক্ষা তো হবেই, এমসিকিউ পরীক্ষার ডেটটা আমি ঘোষণা তোদের করে দেবো, হয় গ্রুপে কিংবা সাইটে নোটিশ দিয়ে দেবো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোদেরকে আমি জানিয়ে দেবো, এবং সাইটেও একটা নোটিশ দিয়ে দেবো ওয়েবসাইটটাতে। কিন্তু যেটাকে বলছিলাম যে আমি চেষ্টা করছি আর একটা ফর্ম আনা, তাহলে আমাদের সর্বাঙ্গ সুন্দর এবং কমপ্লিট একটা ওয়েবসাইট হয়ে যাবে। সেটা যদি সাবজেক্টিভ পরীক্ষা, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষাগুলো কীভাবে নেওয়া যায় তার জন্য একটা ভাবনা চিন্তা করছি, এটা প্রসেসিংয়ের মধ্যে আছে আমাদের ভাবনাটা। সেটাকেও খুব আশা করছি খুব শীঘ্রই মধ্যে আমরা ওই ফরম্যাটটা আনতে পারবো। দেখা যাক। তাহলে আমাদের ক্লাসটাকে আজকে আমি শুরু করি। দেখ, কম্পাউন্ড বা যৌগকে মূলত দুভাগে ভাগ করা যায়। সিম্পল কম্পাউন্ড, বাংলায় হচ্ছে সরল যৌগ। সরল যৌগ লিখে রাখি, সরল যৌগ। এবং মলিকুলার কম্পাউন্ড মানে হচ্ছে আণবিক যৌগ। তাহলে এটাকে আণবিক যৌগ লিখে রাখি, সরল যৌগ আর আণবিক যৌগ। তাহলে প্রথম দুটো ভাগ সরল যৌগ আর আণবিক যৌগ। তো সরল যৌগ কাকে বলে? সরল যৌগ মানে হচ্ছে কি, যারা একই রকমের ক্যাটায়ন এবং একই রকমের আয়ন দিয়ে তৈরি, যেমন NaCl। দেখ, NaClকে যদি ডিসোসিয়েট করার চেষ্টা করিস, NaCl সাইন অফ রিভার্সিবল, Na+ আর Cl-, অর্থাৎ একই রকমের ক্যাটায়ন এবং একই রকমের আয়ন তোরা পেলি। এবং প্রতিটা ইনগ্রেডিয়েন্ট আয়ন, প্রতিটা উপাদান আয়নের শনাক্তকরণ সম্ভব। অর্থাৎ NaCl থেকে তোরা খুব সহজেই ল্যাবরেটরিতে সোডিয়াম প্লাস আয়নকে শনাক্ত করতে পারবি, আইডেন্টিফাই করতে পারবি, এবং ক্লোরাইড আয়নটাকে, Cl- আয়নটাকেও কিন্তু চিনতে পারবি ল্যাবরেটরির মধ্যে। তোরা শুষ্ক পরীক্ষা, সিক্ত পরীক্ষা, ওয়েট টেস্ট, ড্রাই টেস্ট করেছিলি 11 এরকম করেছিলি ল্যাবরেটরিতে। সেই ল্যাবরেটরিতে কিন্তু সোডিয়াম এবং ক্লোরিনকে, সোডিয়াম প্লাস এবং Cl- চিনতে পারবি। এটা হচ্ছে সিম্পল কম্পাউন্ডের মূল প্রকৃতি, মূল ক্যারেক্টারিস্টিক্স, যেখানে যারা একই রকমের ক্যাটায়ন এবং একই রকমের আয়ন দ্বারা গঠিত, এবং যাদের প্রতিটি উপাদান আয়নের, প্রতিটি ইনগ্রেডিয়েন্ট আয়ন্সের শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন সম্ভব। মলিকুলার কম্পাউন্ডে কি, যারা একাধিক ক্যাটায়ন বা একাধিক অ্যানায়ন বা বোথ, উভয়, ক্যাটায়নটাও একাধিক হতে পারে, অ্যানায়নটাও একাধিক হতে পারে, তারা তৈরি, তাদেরকে আমরা বলবো মলিকুলার কম্পাউন্ড বা আণবিক যৌগ। এই আণবিক যৌগের উদাহরণ আমি পরে আসছি, অনেকগুলো উদাহরণ আমার অলরেডি লেখা আছে। আণবিক যৌগের মূল দুটো ভাগ, ডবল সল্ট মানে হচ্ছে দ্বৈত লবণ, এবং কমপ্লেক্স জটিল যৌগ বা জটিল লবণ বলতে পারিস, জটিল যৌগ বলি। দুটো ভাগ, ডবল সল্ট এবং জটিল যৌগ। তো এই যে জটিল যৌগ আছে, এটা জটিল যৌগ লেখা আছে, ঠিক আছে, জটিল যৌগ। এই যে ডবল সল্ট বা দ্বৈত লবণের সঙ্গে কমপ্লেক্স কম্পাউন্ডের পার্থক্যটাতে আসছি আমি। ডবল সল্টের উদাহরণ দিই। ডবল সল্ট মানে হচ্ছে মোর সল্ট, মোরের লবণ। FeSO4, NH4, 6H2O। এই ছটা জল, এটাকে বলা হয় কেলাস জল, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, বা বাংলায় বলে এটাকে কেলাস জল। তাহলে এটা হচ্ছে মোর লবণ। তাহলে কাকে বলা হয় ডবল সল্ট? যাদের একাধিক ক্যাটায়ন এবং বা একাধিক আয়ন বা বোথ দিয়ে তৈরি। সেটা তো যে কোনো মলিকুলার সল্টেরই ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু ডবল সল্টের এছাড়াও আরেকটা অতিরিক্ত চরিত্র আছে, যেটা হচ্ছে যাদের প্রতিটি উপাদান আয়ন, প্রতিটি ইনগ্রেডিয়েন্ট আয়ন্সের শনাক্তকরণ সম্ভব। অর্থাৎ তোরা ল্যাবরেটরির মধ্যে যদি টেস্ট করিস, Fe2+ আয়নের শনাক্তকরণ করতে পারবি, NH4+ শনাক্তকরণ করতে পারবি, সালফেট 2- SO4 শনাক্তকরণ করতে পারবি। প্রতিটি উপাদান আয়নের শনাক্তকরণ সম্ভব, এবং একাধিক ক্যাটায়ন এবং একাধিক অ্যানায়ন দ্বারা গঠিত। কমপ্লেক্সের বেলায় কী হবে? কমপ্লেক্সের বেলায় আমি পারফেক্ট কমপ্লেক্সে চলে আসছি, পরে ইমপারফেক্ট কমপ্লেক্সে আসবো। পারফেক্ট কমপ্লেক্সের বেলাতে হবে কি, যেটা হচ্ছে কমপ্লেক্সের যেটা প্রকৃত, পারফেক্ট মানে হচ্ছে প্রকৃত জটিল যৌগ, আদর্শ জটিল যৌগ।
এটা হচ্ছে আদর্শ জটিল যৌগ, আদর্শ জটিল যৌগ, আর এটা হচ্ছে অনাদর্শ, অনাদর্শ জটিল যৌগ। তাহলে আদর্শ জটিল যৌগের কি হচ্ছে ব্যাপারটা, আমি ডিভিশনটা দেখাচ্ছি এখানে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কিনা। সেটা হচ্ছে পারফেক্ট কমপ্লেক্স হচ্ছে সেটাই যার একাধিক ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, যেমন এখানে ক্যাটায়ন পটাশিয়াম প্লাস, Fe3+ ইত্যাদি এগুলো আছে, এর সঙ্গে Cn মাইনাস অ্যানায়ন হিসেবে আছে, এখানে একাধিক ক্যাটায়ন হলো, কিন্তু মজা হলো প্রতিটা উপাদান আয়নের শনাক্তকরণ সম্ভব। এই ব্যাপারটা একটু বোঝ। আমি বোর্ডওয়ার্কটাকে মুছলাম। ধর এই যে মোর সল্ট FeSO4 NH4(2SO4), 6H2 বা .6H2, এটাকে যদি বিয়োজিত করিস Fe2+ প্লাস 2NH4 প্লাস এখানে একটা SO4, এখানে একটা SO4, অর্থাৎ 2SO4 2- প্লাস 6H2 কোভালেন্ট কম্পাউন্ড সমযোজী যৌগ। তাহলে এটাকে আর বিয়োজন হচ্ছে, রিডাকশন হচ্ছে, সেটা দেখাচ্ছি না, দেখালাম না। তাহলে এই যে পার্টটা, এটা আয়নিক পার্টটাকে বিয়োজিত করে দেখিয়ে দিলাম। তাহলে তুই প্রতিটা উপাদান আয়ন, অ্যামোনিয়াম আয়ন, ফেরাস আয়ন Fe2+ আয়ন এবং সালফেট -2- আয়নের শনাক্তকরণ তুই পাচ্ছিস, দেখ রিডাকশন দেখানো হয়েছে। কিন্তু তুই একটা যদি কমপ্লেক্স কম্পাউন্ডের ধর K3FeCN6, এটাকে যদি বিয়োজন করিস 3K+ প্লাস FeCN6 3-, মজাটাকে লক্ষ্য কর, একাধিক ক্যাটায়ন দিয়ে তৈরি পটাশিয়াম আর আয়রন 3+ দেখতেই পাচ্ছি, কিন্তু প্রতিটা উপাদানের শনাক্তকরণ করতে পারছিস না। তুই আয়রন 3+কে কিন্তু খুঁজে পাবি না, বা Cn- কে কিন্তু খুঁজে পাবি না। তুই যেটা পাবি এটা একসঙ্গে এই কমপ্লেক্স আয়নটাকে, এই জটিল আয়নটাকে পাবি, অর্থাৎ FeCN6 3- কে পাবি, শুধু Cn- কে পাবি না, বা আয়রন 3+ কে পাবি না। বুঝতে পারছিস কথাটা? মানে আমি বলতে চাইছি, ধর একটা বই, এই বইটার মধ্যে তুই তো এই বইটার মধ্যে গোটা পাতাটাকে পাচ্ছিস। এই পাতাটার মধ্যে যে শব্দগুলো লেখা আছে, ধর এই যে আমার এই বইটা দেখতে যে বিক্রিয়া, এই শব্দটাকে তো আলাদাভাবে তুই পাচ্ছিস না, তাহলে গোটা বইটাকে পাচ্ছিস, তাহলে আলাদা করে কোনো শব্দকে পাচ্ছিস না। বা একটা মোবাইলের স্ক্রিনের মধ্যে, ধর একটা মোবাইলের স্ক্রিনের মধ্যে, তুই একটা মোবাইলের স্ক্রিনের মধ্যে তুই একটা তোর নামটা লেখা আছে, তোর নিজের নাম লেখা আছে, বা দেখবি স্ক্রিনটা খুললেই ডেটটা দেওয়া আছে, ডেট দেওয়া আছে যে এতই মে, তাহলে ওই মেয়েটাকে তুই আলাদা করে পাবি না, গোটা মোবাইলটার মধ্যেই মেয়েটার অস্তিত্ব আছে, তাই না? ঠিক সেরকম তুই আয়রন 3+কে কিন্তু এখানে পাচ্ছিস না, বা Cn3- কে পাচ্ছিস না, গোটাটাকে একসঙ্গে পাচ্ছিস। তাহলে প্রতিটা উপাদান আয়নের শনাক্তকরণ সম্ভব হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স। এই নিয়মটা যারা একদম পুরোপুরি কমপ্লিটলি ফলো করে, কমপ্লেক্সের এই ক্যারেক্টারটা, এই চরিত্রটা, তারা হচ্ছে আদর্শ জটিল যৌগ বা পারফেক্ট কমপ্লেক্স, যেমন K3FeCN6। আবার অনাদর্শ জটিল যৌগ কাকে বলা হবে? দেখ, ইমপারফেক্ট কমপ্লেক্সের উদাহরণ দিয়েছি K2CdCN4, তাহলে K2CdCN4, এটাকে যখন বিয়োজন করবি তুই 2K+ প্লাস CdCN4 2- পাবি। এই সিডিটা কিন্তু আবার এই CdCN4 2- আবার বিয়োজিত হয়ে যাবে এবং Cd2+ প্লাস 4Cn- পাবি। তাহলে দেখ কি হচ্ছে, তাহলে এই যে তুই বিভিন্ন ক্যাটায়ন দিয়ে তৈরি তো হচ্ছে, সেই জন্য একটা মলিকুলার সল্ট হলো। কমপ্লেক্স কারণ যে কমপ্লেক্স আয়নটাকে তুই পাচ্ছিস, আবার ইমপারফেক্ট কারণ যে কারণ পারফেক্টলি এই কমপ্লেক্স আয়নটা রয়ে যাচ্ছে, এটা আবার বিয়োজিত হচ্ছে। তাহলে কারোর মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে ইমপারফেক্ট কমপ্লেক্সের সাথে ডবল সল্টেড একই রকম মনে হচ্ছে, তো পার্থক্যটা কি আলাদা এটা দুজনে? কিন্তু ভালো করে বিচার করে দেখ, দেখ ইমপারফেক্ট যে কমপ্লেক্স, অর্থাৎ এটা ইমপারফেক্ট কমপ্লেক্সটার উপাদান আয়নগুলোর প্রতিটা টেস্ট পাচ্ছিস, ভালো কথা, ডবল সল্টের মতো, কিন্তু পাশাপাশি একটা কমপ্লেক্স আয়নেরও টেস্ট পাবি। অর্থাৎ তুই K2CdCN4
থেকে যে টেস্টগুলো পাবি, যে আয়নগুলোর শনাক্তকরণ আইডেন্টিফিকেশন করতে পারবি, সেগুলো কি কি? পটাশিয়াম প্লাস, Cd2 প্লাস, Cn মাইনাস আর CdCN⁴2-। এই আয়ন, এই কমপ্লেক্স আয়নটার টেস্ট কিন্তু ডবল সল্টের ক্ষেত্রে পাচ্ছিস না। ডবল সল্টে কী হচ্ছে, সরাসরি উপাদান আয়নগুলোতে, ইনগ্রেডিয়েন্ট আয়নগুলোতে কিন্তু বিয়োজনটা ঘটে যাচ্ছে, ওই মধ্যেখানে কিন্তু কোনো জটিল আয়ন আর তৈরি হচ্ছে না, যেটা ডবল সল্টের ক্ষেত্রে হচ্ছে, এই ইমপারফেক্ট কমপ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে, ডবল সল্টের ক্ষেত্রে হচ্ছে না। বোঝা গেল? তাহলে ইমপারফেক্ট কমপ্লেক্স, ডবল সল্ট এবং পারফেক্ট কমপ্লেক্স। পারফেক্ট কমপ্লেক্স তো পুরোপুরি কমপ্লেক্সের নিয়ম মানছে, তাই সে পারফেক্ট। ইমপারফেক্ট কেন? যে সে পুরোপুরি কমপ্লেক্সের নিয়ম মানছে না। তাহলে এটা গেল আমাদের প্রথমত যে কমপ্লেক্স নিয়ে আমাদের ভাবনা চিন্তার প্রথম ধাপ, যে যেটার মধ্যে একটা কমপ্লেক্স আয়ন। আমি 11-এ তাদেরকে যখন একটা কমপ্লেক্স কম্পাউন্ড, জটিল যৌগের ধারণাটা বলেছিলাম শুধু এইটুকু, যে তোদের ক্ষেত্রে কিছু সংকরণ হাইব্রিডাইজেশন করার জন্য দরকার হচ্ছিল, সে দেখবি DsP2 হাইব্রিডাইজেশন আর D2sP3 হাইব্রিডাইজেশনগুলোর জন্য। সেখানে আমি বলেছিলাম তোরা এইটুকু শুধু জেনে রাখ, যাদের সংকেত বা ফর্মুলাটার মধ্যে থার্ড ব্র্যাকেট আছে তারা কমপ্লেক্স। দেখ থার্ড ব্র্যাকেটগুলো আছে সব, তাহলে এগুলো হচ্ছে কমপ্লেক্স। তাহলে এখন বুঝতে পারছিস যে কমপ্লেক্স তারা যাদের মধ্যে একটা জটিল আয়ন, একটা কমপ্লেক্স আয়ন আছে। যদিও কমপ্লেক্স আয়ন নাও থাকতে পারে, একটা কমপ্লেক্স পার্ট, জটিল পার্ট, পরে দেখাবো যে হয়তো আয়নিক স্টেটে নাও থাকতে পারে, তারা নন আয়নিক স্টেট, একটা আয়নহীন অবস্থাতেও থাকতে পারে, কিন্তু আপাতত এখানে আমরা দেখতে পাচ্ছি আছে। আমাদের এই উদাহরণগুলোতে দেখতে পেলাম আছে। তাহলে কমপ্লেক্স কারা হচ্ছে? যারা জটিল রকমের একটা আয়ন বা অণুর একটা গঠন, সেই গঠনটা কিভাবে জটিল আমি আসছি। তাহলে প্রথম নম্বর কথা হচ্ছে যে এবার আমরা চলে আসব যেটা কমপ্লেক্সের স্থায়িত্ব কিভাবে ডিপেন্ড করে। তাহলে হচ্ছে স্টেবিলিটি কনস্ট্যান্ট কে, স্থায়িত্বের ধ্রুবক। ধর একটা কমপ্লেক্স তৈরি হয় M প্লাস NL সাইনো-রিভার্সিবল NLN, যেখানে এমটা হবে একটা মেটাল আয়ন আর এলটা হচ্ছে একটা লিগ্যান্ড আর স্মল এনটা হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ড। তাহলে মেটাল আয়ন আর লিগ্যান্ড কাকে বলে? মেটাল আয়ন আমরা জানি কাকে বলে, লিগ্যান্ড কাকে বলে আমি এক্ষুনি আসবো। আর এটা হচ্ছে লিগ্যান্ডের সংখ্যা, যতগুলো লিগ্যান্ড উপস্থিত আছে। তাহলে হচ্ছে কি, তাহলে আমরা বলতে পারি তাহলে কে সমান কি হবে? কে সমান হবে MLN এর কনসেন্ট্রেশন বাই M এর কনসেন্ট্রেশন বাই L এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার N। এই সেই 11-এর একদম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে আমরা এভাবে করতে অভ্যস্ত, কনস্ট্যান্টগুলোকে এভাবে বাদ, প্রোডাক্টেড কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্ট্যান্টগুলোর কনসেন্ট্রেশন, উপরে প্রোডাক্টেড নিচে রিঅ্যাক্ট্যান্টগুলো। তাহলে এটা গেল। তাহলে এই কে এর মান যত বেশি হবে তত স্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে এখানে লিখে দিই স্টেবিলিটি কে, অর্থাৎ স্থায়িত্ব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বা সমানুপাতিক কে। কে এর মান যত বাড়বে তত স্থায়িত্ব বৃদ্ধি পাবে। আর ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট কাকে বলে? ইনস্টেবিলিটি কনস্ট্যান্টকে কে ডট, এই কে ডট সমান হচ্ছে 1/k। এই কে ডট ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি, অর্থাৎ কে ডটের মান যত বাড়বে তত স্থায়িত্ব কমে যাবে। তাহলে এখন তোদেরকে যদি আমি একটা প্রশ্ন করি যে বলতো CdCN⁴ K2 এবং K3 FeCN⁴, এই দুটোর মধ্যে কে ডটের মান কার বেশি? লক্ষ্য করে দেখ কে ডটের মান কার বেশি করে বুঝবি, কারণ এটা পারফেক্ট কমপ্লেক্স, এটা ইমপারফেক্ট কমপ্লেক্স। তাহলে ইমপারফেক্ট কমপ্লেক্স খুব সহজে ভেঙে যায়,
তাহলে বেশি স্টেবল নয়, স্থায়ী নয়, তাহলে নিশ্চয়ই এর কে ডটের মান বেশি, তাহলে এর কে ডটের মান বেশি, এর কে ডটের মান কম। আর কে এর মান কার বেশি হবে, যেহেতু এটা খুব স্থায়ী, তাহলে এটা হচ্ছে কে এর মান এর বেশি হবে, কে এর মান এর ক্ষেত্রে কম হবে। বোঝা গেল? তাহলে কে আর কে ডটের ব্যাপারটা পরিষ্কার হবে। এরপরে আমি কমপ্লেক্স কম্পাউন্ডের একটা স্পষ্ট ধারণা তোদেরকে দিই। সেই স্পষ্ট ধারণাটা পেতে হলে একটা তত্ত্ব পড়তে হবে। সেই তত্ত্বটার নাম হচ্ছে ওয়ার্নার্স থিওরি, বাংলায় বলে ভার্নারের তত্ত্ব। তাহলে একটু বড় একটাকে মুছি। ওয়ার্নার্স থিওরি বা বাংলায় বলে ভার্নারের তত্ত্ব। ওয়ার্নার্স থিওরি, ওয়ার্নার্স একজন বিজ্ঞানীর নাম। সে কমপ্লেক্সের পুরো ক্যারেক্টারিস্টিক্সগুলো, চরিত্রগুলোকে পরপর সাজিয়ে একটা থিওরি, একটা তত্ত্বের আকারে বার করেছে, প্রকাশ করেছিল। সেটাকেই আমরা ওয়ার্নার্স থিওরি নামে চিনি। সেই থিওরিগুলোকে ওয়ান বাই ওয়ান আমি তোদের বোঝাচ্ছি, এবং থিওরিগুলোকে তোরা দেখে নে। আমি বলছি, থিওরিগুলোকে বলেও দিচ্ছি। আমার কথাটাকে শুনে শুনে তোরা কিন্তু বোর্ড ওয়ার্কটাকে তোরা কিন্তু একটু খাতায় লিখে নিতে হবে, কারণ মনে থাকবে না। ওয়ার্নার্স থিওরি, যদিও ওয়ার্নার্স থিওরি সরাসরি উচ্চ মাধ্যমিকে এখনও পর্যন্ত আসেনি, কিন্তু যদি আসতে তাহলে কিন্তু মনে রাখতে হবে ওয়ার্নার্স থিওরিগুলোকে তোরা লিখে নিবি। যেমন নাম্বার 1 নম্বর, ওয়ার্নার্স থিওরি 1 নম্বর, তোরা বোর্ড ওয়ার্কটাকে লিখবি। আমি পর পর বলে দিচ্ছি। প্রতিটা জটিল যৌগে, নাম্বার 1 নম্বর পয়েন্ট, প্রতিটা জটিল যৌগে একটা করে কমপ্লেক্স ফর্মার বা জটিল যৌগ সৃষ্টিকারী হিসেবে কমপ্লেক্স আয়ন থাকে। আচ্ছা, আমি এই তত্ত্বগুলোকে নোট আকারে দিয়ে দেবো, তোরা ব্যাপারটাকে ভালো করে এখানে বোঝ, আর এই বোর্ড ওয়ার্কটাকে পুরো লিখে নিবি, ঠিক আছে? কারণ তাছাড়া আমি যদি আস্তে আস্তে বললে ক্লাসটা অনেক অযথা লেন্দি হয়ে যাবে, আর তোদের অসুবিধাও হবে, এবং আমাকে পড়ে পড়ে বলতে হবে খাতাটার থেকে, তাহলে সেটা খারাপই হবে। আমি নোট আকারে দিয়ে দেবো, বাংলাতে ইংরেজিতে তোরা লিখে নিবি। এখানে তোরা ভালো করে বুঝে নেবে এবং বোর্ড ওয়ার্কগুলোকে খাতায় লিখে নিবি। তাহলে নাম্বার 1 পয়েন্ট বলছে যে কমপ্লেক্স ফর্মুলা, বলছে প্রতিটা জটিল যৌগ সৃষ্টিকারী, বলছে প্রতিটা জটিল যৌগে, কমপ্লেক্স কম্পাউন্ডে কমপ্লেক্স ফর্মার বা জটিল যৌগ সৃষ্টিকারী হিসেবে একটা করে ট্রানজিশন মেটাল থাকবে, সন্ধিগত ধাতু। কে থাকে? ট্রানজিশন মেটাল। সেটাকে অবস্থা হতে হবে একটা ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটাল মানে কি? সন্ধিগত ধাতু, অর্থাৎ ডি ব্লক যে মৌলগুলো, তার মধ্যে আবার জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি বাদ। কেউ মজাটাকে লক্ষ্য কর, তাহলে এগুলো কি কী হতে পারে? Fe2+, Fe3+, কোবাল্ট 3+, কপার প্লাস, কপার 2+, etc। কিন্তু দেখ, সে দেখবি তোদের 11-এ ডি ব্লক মৌল, যখন পড়াশোনা পড়েছিলি, ডি ব্লক মৌলের ক্ষেত্রে একদম শেষ যে ডি ব্লক মৌলগুলো থাকে সেটা হচ্ছে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি যে সিরিজটা থাকে, সেই জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি মানে একদম আইপিসিতে 12 নম্বর গ্রুপ, যেটা গ্রুপ নাম্বার 12, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, দেখ জিঙ্ককে সন্ধিগত মৌল বলা হয় না, ডি ব্লক মৌল কিন্তু সন্ধিগত নয়। ক্যাডমিয়ামটাও তাই দেখ ইমপারফেক্ট কমপ্লেক্সের উদাহরণে ক্যাডমিয়াম আসছিল। ক্যাডমিয়ামের যেহেতু ডি ব্লকের প্রপার্টি আছে, তাই কমপ্লেক্স কম্পাউন্ড তৈরিও করতে পারে। আবার যেহেতু ঠিক সন্ধিগত নয়, ট্রানজিশন নয়, ট্রানজিশন প্রপার্টিটা ঠিক নেই জিঙ্কের মতোই ক্যাডমিয়ামের। ট্রানজিশন হতে গেলে তারা একাধিক ভ্যালেন্সি চায়। ডি যে সাবসেলটা, এটাকে আনফিল্ড হতে হবে, অপূর্ণ হতে হবে, কিন্তু জিঙ্কের এবং ক্যাডমিয়ামের ডিটেন সিস্টেম, ডিটা একদম সবসময়তেই ভর্তি থাকে। তাহলে যেহেতু এদের ট্রানজিশন প্রপার্টিটা ভালো নয় বা নেই বলতে পারিস, তাই ক্যাডমিয়াম যখন কমপ্লেক্সটা তৈরি করছে সেটা ইমপারফেক্ট কমপ্লেক্স হয়ে যাচ্ছে। একটা ভালো কমপ্লেক্স বা পারফেক্ট কমপ্লেক্স তৈরি করতে ক্যাডমিয়াম পারছে না, তাহলে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি তৈরি করতে পারছে না। তাহলে 1 নম্বর গেল কমপ্লেক্স ফর্মার। 2, এই কমপ্লেক্স ফর্মারগুলোর, এই যে কমপ্লেক্স ফর্মারগুলো 2 রকমের যোজ্যতা থাকে, 2 রকমের যোজ্যতা। এই যে কমপ্লেক্স ফর্মার, ট্রানজিশন মেটাল, সেই ট্রানজিশন মেটালগুলো 2 রকমের যোজ্যতা থাকে। ট্রানজিশন মেটাল, এই ট্রানজিশন মেটাল আয়ন, এদের 2 রকমের যোজ্যতা বা ভ্যালেন্সি।
একটাকে বলছে প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি, আর একটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি বা অক্সিলারি। এটা হচ্ছে মুখ্য যোজ্যতা, আর এটাকে বলছে গৌণ যোজ্যতা। এটার কিন্তু আরেকটা নাম আছে, এই গৌণ যোজ্যতার আরেকটা নাম হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, সবর্গাঙ্ক, বা এটাকে আমরা সংক্ষেপে সিএন বলি, সিএন বলতে অভ্যস্ত। কোঅর্ডিনেশন নাম্বার বা সেকেন্ডারি ভ্যালেন্সি, গৌণ যোজ্যতা বা সবর্গাঙ্ক, কোঅর্ডিনেশন নাম্বার, আর প্রাইমারি ভ্যালেন্সি বা মুখ্য যোজ্যতা। দু রকমের ভ্যালেন্সি থাকছে। নাম্বার 2 নম্বর পয়েন্টটা বুঝতে পারলি, 3 নম্বর পয়েন্টে চলে আসছি। এবারে মুখ্য যোজ্যতার গৌণ যোজ্যতাটা ঠিক কী সে সম্পর্কে 3 নম্বর পয়েন্ট। প্রাইমারি ভ্যালেন্সি যেটা, সেটা নেগেটিভ আয়ন দ্বারাই, নেগেটিভ চার্জ দ্বারাই প্রতিমিত বা নিউট্রালাইজ হয়। অর্থাৎ যেগুলো একটা ট্রানজিশন মেটালের যেটা প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সিটা হচ্ছে কি একদম পরিষ্কার কথা যে নেগেটিভ চার্জ দ্বারাই নিউট্রালাইজ বা প্রতিমিত বা স্যাটিসফাই হবে। যেমন ধর এই যে FeCN হোল 6, K3FeCN6, এই যে আয়রন, আয়রনটা দেখ এখানে পটাশিয়াম হচ্ছে, ভালো করে বোঝ, CN -1, তাই 6টা CN এর -6, পটাশিয়াম +1, 3টে পটাশিয়ামের 3+, তার মানে নিশ্চয়ই আয়রন 3+ স্টেটে আছে, আয়রন 3, ফেরিক আয়রন, তাহলে 3 +3 আর +3 6 আর -6, 6 × -1 -6 হয়ে গেল। এই যে আয়রনের যেটা যে স্টেটে আয়রন আছে +3 স্টেটে আছে, সেটা হচ্ছে আয়রনটার হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, অর্থাৎ মুখ্য যোজ্যতা হচ্ছে 3 +3, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে +3। এই +3টা শুধুমাত্র যেহেতু +3, তাহলে এটা নেগেটিভ চার্জ দিয়ে প্রতিমিত হতে পারে, যেমন CN, এখানে CN- দিয়ে প্রতিমিত হয়েছে, তাই না? তাহলে হচ্ছে কি দেখ, এই যে তোদেরকে পড়াতে পড়াতে একটু লোডশেডিং হয়ে গেল, দেখা যাক এটাতে কতটা তোরা বুঝতে পারিস। ঠিক আছে, তাছাড়া আমাকে আবার ভিডিওটা পরে করতে হবে, অনেক শেষের মুখে, তাই চালিয়ে দিচ্ছি আর কি। তাহলে হচ্ছে Fe3+, এটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি। আবার কি এই যে 6 দেখতে পাচ্ছি, 6, এই 6টা হচ্ছে, এই যে 6 এটা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার বা গৌণ যোজ্যতা, গৌণ যোজ্যতা বা কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে জটা লিগান্ডের যে সংখ্যাটা সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বা গৌণ যোজ্যতা। তাহলে এটাকে হচ্ছে দেখ এখানে 6, তাহলে এখানে হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সিটা, এটার ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি 3, আর এটার ক্ষেত্রে 6 কোঅর্ডিনেশন নাম্বার। এবার এই কোঅর্ডিনেশন নাম্বার যেমন একটা সংখ্যা মাত্র, প্লাস বা মাইনাস নেই যেহেতু, তাহলে এই কোঅর্ডিনেশন নাম্বারটা কিন্তু শুধু পজিটিভ, শুধু নেগেটিভ চার্জ নয়, নেগেটিভ চার্জ বা নিউট্রাল কোনো মলিকিউল বা মানে প্রসম কোনো অণু বা ক্যাটায়ন কোনো ধনাত্মক চার্জের সাহায্যেও কিন্তু স্যাটিসফাই বা প্রতিমিত হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সিটা কি না, এরা সমস্ত রকমের যে কোনো রকমের লিগান্ড হলেই হচ্ছে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে বা নিউট্রাল হতে পারে, সব দ্বারাই কিন্তু প্রতিমিত বা স্যাটিসফাইড হয়। কারণ এটা একটা সংখ্যা মাত্র, এই লিগান্ডের সংখ্যাটাকে বলা হয় সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজ্যতা। বোঝা গেল? নাম্বার 3 পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমি চলে আসছি। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এই প্রাইমারি ভ্যালেন্সিটা, এই যে প্রাইমারি ভ্যালেন্সি একটা ভেরিয়েবল হতে পারে, একটা ভেরিয়েবল রাশি। প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে 4 নম্বর হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবল কেমন? যেমন ধর আয়রনের বেলাতে +2 +3, টিনের বেলায় +2 +4, কপারের বেলায় +1 +2 ইত্যাদি। ভ্যারিয়েবল হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি। কিন্তু মাথায় রাখতে হবে সমস্ত ধাতব আয়নগুলোর, সমস্ত ট্রানজিশন মেটাল আয়নগুলোর, সন্ধিগত ধাতুর আয়নগুলোর কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সি সবসময় ফিক্সড। সেকেন্ডারি ভ্যালেন্সি
হচ্ছে 2, 4 আর 6, 2, 4 আর 6। মূলত কিছু রেয়ার এক্সেপশন আছে, 5 দিয়ে বলবো আমি তোদের, কোয়েশ্চেন নাম্বার 5 হয় অনেকের ক্ষেত্রে। যেমন ধর একটা উদাহরণ, FeCO হোল 5, এটা একটা ব্যতিক্রম। আবার এখানে কার্বন মনোক্সাইডটাও জিরো স্টেট, আয়রনটা জিরো স্টেটে আছে, যেটা কার্বন মনোক্সাইড একটা নিউট্রাল মলিকুল, কার্বন মনোক্সাইড, আয়রন জিরো নিশ্চয়ই, এটা যে 0 × 5 যেমন করে জারণ সংখ্যা বার করেছিল 11-এ, তাহলে আয়রনটা তার জিরো স্টেটে আসছে, তার দুটো ব্যতিক্রম। এখানে আয়রন ক্যাটায়নটা জিরো স্টেটের একটা উদাহরণও হলো, আবার কোয়েশ্চেন নাম্বার 5 তারও একটা উদাহরণ। তাহলে কিন্তু সাধারণভাবে কিন্তু সেকেন্ডারি ভ্যালু সবসময় ফিক্সড, যেটা হচ্ছে 2, 4 বা 6 হয়। তাহলে 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সিটাকে যারা স্যাটিসফাই করে, অর্থাৎ ওই সেকেন্ডারি ভ্যালেন্সি সংখ্যাটা দিয়ে তোরা দেখছিস যার সংখ্যা, তাকে বলছে লিগ্যান্ড। অর্থাৎ সেকেন্ডারি ভ্যালেন্সি বা কোয়েশ্চেন নাম্বার যার দ্বারা প্রতিমিত হয়, সেটা ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে, নিউট্রাল হতে পারে। মূলত অ্যানায়ন এবং নিউট্রাল, ক্যাটায়নটা রেয়ার, কয়েকটা মাত্র ক্যাটায়নিক লিগ্যান্ড আছে, বেশিরভাগটাই নেগেটিভ লিগ্যান্ড বা নিউট্রাল লিগ্যান্ড। তাহলে যারা কোয়েশ্চেন নাম্বার বা গৌণযোগ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করে, তাদেরকে বলা হচ্ছে লিগ্যান্ড, তাদেরকে বলা হচ্ছে লিগ্যান্ড। তাহলে 5 নম্বরে লিগ্যান্ডের কনসেপ্ট চলে এলো। এবং এই লিগ্যান্ডগুলোর ক্যারেক্টার হচ্ছে কি, তাদের অ্যাটলিস্ট একটা লোন পেয়ার ইলেকট্রন থাকবে। যেমন ধর H2O লোন পেয়ার আছে, Cl- তার লোন পেয়ার আছে, Cl- 7টা ইলেকট্রন মধ্যে থাকে, একটা মাইনাস মানে লোন পেয়ার, 4টে লোন পেয়ার। তাহলে যাদের লোন পেয়ার থাকতে হবে, যারা এই লোন পেয়ারগুলোই কোঅর্ডিনেট বন্ড করে ধাতুর সাথে, অসমযোজী বন্ধন করে, তাহলে এই লোন পেয়ার যুক্ত যারা, তাদেরকে বলা হচ্ছে লিগ্যান্ড। যারা এই লোন পেয়ারটাকে, ধাতব আয়নটাকে, ট্রানজিশন মেটাল আয়নটাকে ডোনেট করতে পারে বা দান করতে পারে, তাহলে লিগ্যান্ড গেল। এরা স্যাটিসফাই করে সেকেন্ডারি ভ্যালেন্সিকে। নাম্বার 6, নাম্বার 6 যে একটা স্ফিয়ার্স, এটাকে বলতে পারিস গোলক। একটা কমপ্লেক্সে দুটো স্ফিয়ার থাকে, একটা ইনার স্ফিয়ার, একটা আউটার স্ফিয়ার। যেমন ধর K3 FeCN হোল 6, এর দুটো স্ফিয়ার, একটা হচ্ছে এটা আউটার স্ফিয়ার, এটা আয়নাইজেবল, এটাকে আয়নে বিশ্লিষ্ট করা যায়, এখানে 3K প্লাস FeCN হোল 6 3 হচ্ছে। আর একটা হচ্ছে নন আয়নাইজেবল, এটা হচ্ছে ইনার স্ফিয়ার, এটাকে বলছে ইনার স্ফিয়ার, আর এটাকে হচ্ছে আউটার স্ফিয়ার। এটা আউটার স্ফিয়ারটা হচ্ছে আয়োনাইজেবল, আয়নে বিশ্লিষ্ট করা যায়। ইনার স্ফিয়ারটা হচ্ছে নন আয়োনাইজেবল, এটাকে কিন্তু বিশ্লিষ্ট করা, এটাকে কিন্তু বিয়োজিত করা যায় না, আয়নে বিয়োজিত করা যায় না ইনার স্ফিয়ার। এটার আরেকটা নাম আছে, যেমন হচ্ছে কি, ইনার স্ফিয়ারটাকে বলা হয় ফার্স্ট স্ফিয়ার অফ অ্যাট্রাকশন। এটা হচ্ছে ফার্স্ট স্ফিয়ার অফ অ্যাট্রাকশন, ফার্স্ট স্ফিয়ার অফ অ্যাট্রাকশন। আভ্যন্তরীণ যে গোলক, তা সেটা হচ্ছে ফার্স্ট স্ফিয়ার অফ অ্যাট্রাকশন। আর আউটার স্ফিয়ারটাকে বলা হয় সেকেন্ড স্ফিয়ার অফ অ্যাট্রাকশন। এটাকেও লিখে রাখিস তোরা, সেকেন্ড স্ফিয়ার অফ অ্যাট্রাকশন, আকর্ষণের দ্বিতীয় ধাপ। এটা আকর্ষণের প্রথম গোলক, এটা আকর্ষণের দ্বিতীয় গোলক, যেটা আউটার স্ফিয়ার তৈরি করছে, যেটা আয়নাইজেবল, বিয়োজিত হতে পারে। আর যেটা ইনার স্ফিয়ার, সেটা নন আয়নাইজেবল। আর 7 নম্বর পয়েন্ট বলছে, এই যে ইনার স্ফিয়ার যেটা হচ্ছে, এই ইনার স্ফিয়ার, এদের একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ থাকবে, ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ। যেমন ধর এই যে FeCN হোল 6, এটা কেমন থাকে, এটা আমরা 11-এও শিখেছি, আরেকবার শিখবো এখানে। সেটা হচ্ছে দেখ, এটা হচ্ছে একটা অক্টাহেড্রাল জিওমেট্রি, ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ। দেখ লাইনটা আবার কারেন্টে চলে এসছে, তো যাই হোক, এটা একটা অক্টাহেড্রাল শেপ। তাহলে এইটা হচ্ছে ইনার স্ফিয়ার, বা দেখতে পাচ্ছিস তোরা, বড় একটা দেখতে পাচ্ছিস আশা করি, যে এটা হচ্ছে অক্টাহেড্রাল। তারপরে একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ থাকছে, যেটা হচ্ছে ইনার স্ফিয়ার। এটা নন আয়নাইজেবল বা আয়নে বিশিষ্ট হয় না।
তাহলে তোদের ওয়ার্নার্স থিওরিটার আমি নোটস হিসেবে দিয়ে দেবো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। এবার আমি ভিডিওটাকে দেখি, যদি মনে হয় এই ভিডিওটা দেওয়া যাবে তাহলেই তোদের দেবো, তাহলে দেবো না, ঠিক আছে। আর যদি পরের দিন আবার দেখা হবে এই ক্লাসটার পরের ক্লাসটাতে। বাই।